প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমরা সকলেই জানি যে পৃথিবীতে একটা স্বতঃসিদ্ধ নিয়ম আছে, সেটা হচ্ছে রিটায়ারমেন্ট। অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ের পরে, একটা বয়সের পরে সরকারি চাকরি হোক বা কর্মক্ষেত্র থেকে রিটায়ারমেন্ট। কেন আমাদের নট বাংলাদেশ, পৃথিবীতে কেন রিটায়ারমেন্ট শব্দটা চালু আছে বা রিটায়ারমেন্ট কেন করা হয়? নিশ্চয়ই তার কোনো কারণ আছে। একজন ব্যক্তি সমানভাবে এককভাবে সারা জীবন 100 বছর বেঁচে থাকলেও সার্টেন স্টেজে তিনি তার কর্মক্ষমতা, সিদ্ধান্ত গ্রহণের নৈতিকতা বা অনেক কিছু তিনি নিশ্চয়ই ডিসঅর্ডারে চলে যায় বিধায় সারা পৃথিবীতে স্বতঃসিদ্ধভাবে রিটায়ারমেন্ট চালু। পয়েন্ট টু বি নোটেড। প্রিয় দেশবাসী, আমরা চরম সংকটের মুখে এখন দাঁড়িয়ে আছি। এখন নয়, দীর্ঘ 9 মাস যাবৎ। অতীত আমাদের অভিজ্ঞতা দেয়, অতীত থেকে আমরা শুধুমাত্র শিক্ষা নিতে পারি, কিন্তু যতদিন আমরা অতীত থেকে শিক্ষা নিব না ততদিন পুনরাবৃত্ত হতেই থাকবে। তো গত 2 দিন যাবৎ যে বিষয়টাই নিয়ে আমাদের দেশে আলোচনায়, সেই বিষয়ে প্রিয় দেশবাসী, দেশ পরিচালনার ক্ষেত্রে আমরা দেখছি যে দুঃখভাবে ব্যর্থতার ছাপ। গণতন্ত্র, মানবাধিকার যেভাবে ক্রমাগত অবমূল্যায়িত হচ্ছে, তা আমাদের সকলের জন্য উদ্বেগের কারণ। নিজের ব্যক্তিগত স্বার্থ ও দুর্নীতির আড়ালে জনগণের ক্ষমতায়নকে বারবার উপেক্ষা করা হয়েছে। বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রশাসনিক নিয়োগে স্বচ্ছতা ও জবাবদিহিতার পরিবর্তে নিজের ইচ্ছা মাফিক ব্যক্তিদের দায়িত্বে বসানো হয়েছে। এতে করে দেশের সার্বিক উন্নয়ন ও জনগণের আস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। আর্থিক দায়িত্বহীনতার উদাহরণ হিসেবে যেমন ব্যক্তিগতভাবে ডক্টর ইউনূস সাহেব, তিনি তার 662 কোটি টাকার সরকারি অর্থ, ট্যাক্সের টাকা মওকুফ করিয়েছেন। আপনারা ভালো করেই জানেন যে আমাদের ট্যাক্স কালেকশনের অভাবের কারণে IMF আমাদের লোন বন্ধ করে দিয়েছে। তাহলে এটা কি তার একটা বড় ধরনের পার্ট নয়? প্রতিটা ইনস্টিটিউশনে যেভাবে লোকগুলো নিয়োগ করা হয়েছে বা প্রশাসক, তার জন্য প্রতিটা ইনস্টিটিউশন আজ ধ্বংসের মুখে। মে মাস চলতেছে, জুনের বাজেট, অথচ এই সময় এনবিআরকে বিলুপ্ত ঘোষণা করে এনবিআরকে টোটাল, অর্থাৎ এনবিআর হচ্ছে আমাদের দেশের রাজস্ব আদায়ের একমাত্র আয়ের এক প্রতিষ্ঠান, অথচ সেই প্রতিষ্ঠানটা আজ দেখেন কতদিন যাবৎ মুখ থুবড়ে পড়ে আছে, কোনো কার্যক্রম নেই, কারোর মাথা ব্যথাও নেই। সামনে বর্ষার সিজন, বর্ষা হবে, বন্যা হবে, খাদ্যের কী পরিমাণ নিরাপত্তা আমরা ভুগবো একবার একটু ভেবে দেখুন প্রিয় দেশবাসী। এছাড়াও বন্দর করিডোর ইস্যুতে স্বচ্ছতার অভাব, জনগণের মতামতকে উপেক্ষা করে একতরফা সিদ্ধান্ত নেওয়া, এসব বিষয় দেশের ভবিষ্যতের জন্য হুমকি স্বরূপ। এসব বিষয়ে আমাদের সকলের সচেতন ও ঐক্যবদ্ধ প্রতিবাদ জরুরি। আমি বিশ্বাস করি জনগণের শক্তি ও সম্মিলিত প্রতিবাদই পারে দেশকে সত্যিকারের গণতান্ত্রিক ও সুশাসিত রাষ্ট্রে পরিণত করতে। একটি দেশ রাজনৈতিক দলের মাধ্যমে পরিচালিত হয়। জুলাই আগস্ট অভ্যুত্থান যারা মৃত্যুবরণ করেছেন, আমি তো বলছি অতীত থেকে আমাদের অভিজ্ঞতা নিতে হবে, তাদের প্রতি আমি সম্মান প্রদর্শন করছি, কিন্তু তার মানে এই নয় আমি জুলাই অভ্যুত্থান দেখিয়ে ছাত্রদের, ইয়ুথদের সারা জীবনের জন্য মেন্টালিটিটা আমি ভঙ্গ করে দিয়েছি। কীভাবে দিয়েছেন তিনি? তার যদি নিজের সন্তান হতো তাহলে কি তার সন্তানদের ক্ষমতায় বসাতে পারতেন তিনি? যেই সন্তান কেবল পড়ালেখা শেষ করে নাই বা করতেছে, যার এখন কেরিয়ার গড়তে হবে, অভিজ্ঞতা অর্জন করতে হবে, অথচ তাকে এখনই যদি একটা মন্ত্রীর চেয়ারে দেওয়া হয়, তাহলে কি তার দেখা দেখে বাকি ছাত্ররা কি শিখছে? তাহলে
জুলাই অভ্যুত্থান আমাদের কী দিয়েছে? আমাদের ইয়তটাকে শেষ করে দিয়েছে। আমাদের পুনর্গঠন করতে হবে। রাজনৈতিক দল, হ্যাঁ, আওয়ামী লীগকে যেভাবে বন্ধ করা হয়েছে আইনগতভাবে, এটার ব্যাখ্যা আমি এখন দিচ্ছি। তার আগে বললি যে এনসিপি যে নামে যে ছাত্রগুলো যেগুলো করেছে ছোটো ভাইরা, একটা রাজনৈতিক দল না, এটা রাজনৈতিক দল না, কারণ তারা রেজিস্টার্ডভুক্ত না, অথচ তাদের প্রাধান্যতা সর্বাগ্যে। ধরাকে স্বরাজ্ঞান যখনই আপনি করবেন তখন আপনি কখনোই ফেয়ার থাকতে পারবেন না। আপনি যে আদর্শেরই হন, যখন আপনি একটি সার্বিক দায়িত্বে বসবেন তখন আগে দুই চোখ সমান করতে হবে। প্রতিশোধের আগুনে নয়, তাহলে তো এটা বংশ পরিক্রমায় প্রজন্ম চলতেই থাকবে। যদি পরিবর্তন হয়, চাই আমরা প্রতিশোধের আগুনে নয়, বরঞ্চ ন্যায় ও ন্যায্যতার ভিত্তিতে আইনের প্রয়োগ। প্রিয় দেশবাসী, বর্তমান অন্তর্বর্তী সরকার নিয়ে যে বিতর্ক চলছে মূলত তার সিদ্ধান্ত গ্রহণের সীমা ও ম্যান্ডেট নিয়ে। যেমন চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনা বিদেশিদের হাতে দেওয়া, রাখাইনদের মানবিক করিডোর, সামরিক সরঞ্জাম তৈরির কারখানা স্থাপনে অনুমতি, পয়েন্ট টু বি নোটেড। রাখাইনে মানবিক করিডোর, সামরিক সরঞ্জাম তৈরির কারখানা স্থাপনে অনুমতি, কিংবা সেন্ট মার্টিন নিয়ে অস্বচ্ছতা ইত্যাদি। এই বিতর্কের পাশাপাশি সরকারের ম্যান্ডেট নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ রয়েছে। কেউ বলছে অন্তর্বর্তী সরকারের কাজে নির্বাচন ও সংস্কারের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত। অন্যরা মনে করেন এই সরকারের ম্যান্ডেট আরও বিস্তৃত। অ্যাকচুয়ালি এই সরকারটাই অবৈধ, কারণ যে সংবিধানের আলোকে তারা এই সরকারটা শপথ গ্রহণ করেছেন, সেই সংবিধানে এইরকম অন্তর্বর্তী সরকার বা তত্ত্বাবধায়ক সরকার বলতে কিছু নেই। তাহলে কোন সংবিধানের আলোকে আমরা শপথ নিয়ে দেশ পরিচালনা করতেছেন, এই 9 মাস করলেন? বাট হ্যাঁ, আইন আমাদের জন্য, আইন আমরা আমাদেরই জন্যই বানাই। সো কাগজ কলম তো আমাদের চালাতে পারে না, আমরা এটাও ওভারলুক করলাম। কারণ হ্যাঁ, নতুন জরুরি পরিস্থিতিতে সরকার গঠন, বাট সরকার যখন গঠন হওয়ার পরে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বললেন যে আমি ব্যর্থ, আমি সেদিনই বলেছিলাম যে আপনি যে একটু ব্যর্থ হয়েছেন, নিজের মুখে স্বীকার করছেন, আপনার মতো একজন গুণীজন এখনও বসে আছেন কেন? যিনি যেদিন বলেছেন ব্যর্থ, তার থেকে এখনও 6 মাস পার হয়ে গেছে। কেউ যদি বলে ওনাকে ব্যবহার করা হচ্ছে, ওনাকে বাইস্ট করা হচ্ছে, নো, উনি ওনার ব্যক্তিগত সকল স্বার্থ কিন্তু উনি সিদ্ধি করে নিয়েছেন। দেখেন কত কোম্পানি করেছেন, নিজের ব্যক্তিগত কত যা ছিল সবগুলো মামলা। উনি কনভিক্টেড একটা আসামি। একজন কনভিক্টেড আসামি কখনোই রাষ্ট্রপ্রধান হতে পারেন না। হ্যাঁ, তাকে রাষ্ট্রে 8 তারিখে তাকে নিয়োগ দেওয়া হয়েছিল, আমরা 9 তারিখে নয় দিতাম। একদিনে কি তার মামলাগুলো সব খারিজ করা যেত না? এই গভর্নমেন্ট দেখাইছে না, ইউনূস সরকার, যে একদিনে কীভাবে সবাইকে খালাস দিতে হয়। প্রতিটা পদে পদে আমরা ভুল করেছি, কারণ কেউ বলার মতো ছিল না, আর বললেও কেউ শোনার মতো ছিল না। কারণ তাদের বর্তমান অন্তর্বর্তী সরকারের একটাই জিনিস, সারা পৃথিবী, বিশ্ব, আন্তর্জাতিকভাবে আমি যে কথাগুলো বলতেছি প্রতিটা শব্দের ডকুমেন্টেশন আমার কাছে ইনশাল্লাহ আমি দেখাতে পারবো। একটা কথাও আমার বানোয়াট বা মন গড়া নয়। সিরিয়াসলি বর্তমান সরকার মানবাধিকার এবং গণতন্ত্রকে আন্ডারমাইন করেছে। আন্ডারমাইন অর্থাৎ গণতন্ত্র বলতে কিছু আছে সেটা তারা অস্বীকার করেন বা আন্ডারমাইন করা যেটা, যে জনগণ যা বলে বলুক, ওনার কর্ণপাত হয় না, আমরা তো দেখতেছি তাই। আর যে গুটি কয়েক 3-4টা ছেলে আছে, এই ছেলেগুলোকে দিয়ে বাকি ইয়তগুলোকে সারা বাংলাদেশে তাদের শেষ করে দিল, নষ্ট করে দিচ্ছেন, এখনও দেননি। এই ইয়তগুলোকে আমাদের গড়তে হবে। ডক্টর ইউনূস সাহেব 86 ইয়ার্স, 1 মিনিট পর আমি থাকবো কিনা, আপনি থাকবো কিনা জানি না, উনিও থাকবেন না। উনি কীভাবে 50 বছরের জন্য লিজ দিয়ে আসেন চায়নার কাছে বাংলাদেশের ওয়াটার রিসোর্স, উনি 50 বছর থাকবেন? 50 বছরে আমাদের দেশে কী প্যাটার্ন চেঞ্জ হবে? এই অন্তর্বর্তী সরকার কি তা করতে পারেন? একবার নিজেকে প্রশ্ন করেন। বর্তমান সরকার যদি পদত্যাগ করেন
তাহলে শান্তিপূর্ণ দায়িত্ব হস্তান্তর কিভাবে হতে পারে তা আমি একটা গাইডলাইন আপনাদের কাছে আমার ব্যক্তি স্টাডি থেকে আমি উপস্থাপন করি। যেমন রাজনৈতিক দল ও স্টেক হোল্ডারের সাথে আলোচনা। দায়িত্ব হস্তান্তরের আগে সকল রাজনৈতিক দল ও অংশীজনদের সাথে আলোচনা জরুরি। এতে আস্থা ও সহযোগিতা বাড়বে ও সংঘাত কমবে। এখন রাজনৈতিক দল স্টেক হোল্ডার বলতে যে এনসিপি আর দুই একজন আর জামায়াত ইসলাম নিয়ে বসে যে উনি এটাই দেখাবেন, নো। সাধারণ জনগণ যদি ক্ষমতার উৎস হয় তাহলে জনগণকে ক্ষমতায়িত করার সুযোগ দিতে হবে, জনগণেরকেও এই স্টেক হোল্ডারের আওতায় আনতে হবে। আমি এখন নিজেকে একজন জনগণ বলে দাবি করতেছি, আরেকটা দাবি করতে পারি, কিন্তু সেই দাবিটা আইন অবৈধভাবে এই সরকার যে অবৈধ আইন করে আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগকে বন্ধ করে, তারপরও আমি ডক্টর ইউনূস সাহেবের এবং বর্তমান অন্তর্বর্তী সরকারকে সম্মান করে আমি বলছি, আমি রাজনৈতিক অধিকার থেকে নয়, আমার ব্যক্তি অধিকার থেকে আমিও অংশগ্রহণ করার অধিকার রাখি। রাজনৈতিক স্টেক হোল্ডার সংবিধান ও আইনগত কাঠামো অনুসরণ। বর্তমান প্রেক্ষাপটে সংবিধানে অন্তর্বর্তী বা তত্ত্বাবধায়ক সরকার গঠনের সুস্পষ্ট প্রক্রিয়া নেই। তাই আমাদের অতি দ্রুত একটাই কাজ করার দরকার, যে সকলের ম্যান্ডেট নিয়ে যে একটা তত্ত্বাবধায়ক সরকারের কাঠামো গঠন করা, কারণ আমাদের সংবিধানে সেটা নেই এখনও। কারণ বর্তমান সরকার তো স্পষ্ট প্রমাণ করে দিয়েছেন যে তারা নির্বাচন চান না। যদি চাইতেনই, কোন প্রক্রিয়া চাইতেন 9 মাসে, সেটার কোনো গাইডলাইন, কোনো কিছুই তারা দেননি, বা কোনো কিছুই তারা স্পষ্ট ক্লিয়ার করেননি। যে তাহারা অ্যাকচুয়ালি এখন বলতে বাধ্য হচ্ছি তাদের কার্যক্রম দেখে, যে তারা গুটি কয়েক এবং সাধারণ মানুষ বাংলাদেশের সাধারণ সকল মানুষকে ব্যবহার করে তারা গুটি কয়েক প্ল্যান করে ক্ষমতা এসেছেন সারা জীবনের জন্য আঁকড়ে রাখার জন্য অবৈধভাবে ক্ষমতা। এনে রাষ্ট্রপতি বা নিরপেক্ষ ব্যক্তি নেতৃত্বে একটি অন্তর্বর্তী বা তত্ত্বাবধায়ক সরকার, রাষ্ট্রপতি, যেমন 1990 বা 96 সালের মতো রাষ্ট্রপতি বা বিচারপতি নেতৃত্বে একটি গ্রহণযোগ্য অন্তর্বর্তী সরকার গঠন করা যেতে পারে, যা সকল দলের কাছে গ্রহণযোগ্য হতে হবে। নির্বাচন ও সরকারি কাঠামো পুনরুদ্ধার। অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ হবে, বা যে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হবে, যদি এই সরকার, অবশ্যই তাকে এখন বিদায় নেওয়া উচিত। তাহলে যে বিদায় নিলে ক্ষমতা হস্তান্তর কীভাবে হবে? অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ হবে, বা কেয়ারটেকার সরকারের প্রধান কাজ হবে, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আয়োজন করা এবং নির্বাচিত সরকার গঠনের মাধ্যমে শান্তিপূর্ণভাবে দায়িত্ব হস্তান্তর নিশ্চিত করা। সামরিক বাহিনী ও পুলিশের নিরপেক্ষ ভূমিকা। আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে নিরপেক্ষ নিরাপত্তা বাহিনীর ভূমিকা গুরুত্বপূর্ণ। শান্তিপূর্ণ হস্তান্তরের জন্য, ক্ষমতা হস্তান্তরের জন্য প্রয়োজন সকল দলের ঐক্য ও আস্থা। সাংবিধানিক ও আইনি কাঠামো পুনরুদ্ধার। আমাদের সাংবিধানিক ও আইনি কাঠামো ভেঙে পড়েছে। 9 মাসে আমরা যে সংস্কার করতে গিয়ে উল্টো আমাদের যে আইন ছিল তাও আমরা নষ্ট করেছি। সংস্কার তো করেই নেই, এক্সিস্টিং যা ছিল তাও নষ্ট করেছি। অতএব এক্সিস্টিং যেটা, সেটা আমাদের পুনরুদ্ধার করতে হবে। প্রয়োজনে, সময়ের প্রয়োজনে স্থানকাল পাত্রভেদে পরিবর্ধন পরিমার্জন, কিন্তু সেটা কোথায় হতে হবে? সেটা নির্বাচিত সরকারের সংসদে করতে হবে। সাংবিধানিক ও আইনি কাঠামো পুনরুদ্ধার। নির্বাচন ও দায়িত্ব হস্তান্তরের জন্য সময়সূচি ঘোষণা করবে যে নতুন সরকার যদি গঠন হয় সেই সরকার। সামাজিক ও রাজনৈতিক শান্তি বজায় রাখা। সামাজিক ও রাজনৈতিক শান্তি বজায় রাখা। তো সার্বিকভাবে একটা লাইন, একটা শব্দ, কারোর কোনো কর্ণপাত এই সরকার হয়নি। এই সরকারের কোনো স্বচ্ছতা নাই, জবাবদিহিতা নেই, ন্যূনতম জনগণের প্রতি ভালোবাসা নেই। কারণ এই সরকার যারা পরিচালনা করতেছেন তারা সবাই আপার ক্লাস, বড় লোক। বাংলাদেশে বিদেশে তাদের সম্পদ, তাদের ছেলে মেয়ে সন্তান সবাই আমেরিকা বা বিদেশে থাকে। তারা 2 দিন পর চলে যাবেন। আমার আপনার কী হবে? একবার ভাবুন, আমার আপনার কী হবে? ধন্যবাদ।